মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কার্ড বছরে 20টা দেন, জনগণের কাছে থাকে একটা কার্ড, সেটা হচ্ছে লাল কার্ড। আপনার যদি ভালো না লাগে রাজনীতি করা বাদ দিয়ে আপনি লন্ডনে ফিরে যান, যে শিলং থেকে আসছেন উনি শিলংয়ে ফিরে যাবেন, যিনি কোর্ট থেকে আসছেন উনি কোর্টে ফিরে যাবেন, সবাই যার যার জায়গায় চলে যান যদি আপনার চামড়া এগুলো আঘাত লাগে। রাজনীতিবিদদেরকে সব ধরনের গালি দেওয়া যায়, সারা দুনিয়াতে এটা প্রমাণিত। প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে আলু মারা, ডিম মারা, টমেটো মারা, ময়দা ছিঁড়া মারা, এগুলো খুবই কমন প্র্যাকটিস। ভুয়া প্রধানমন্ত্রীকে ভুয়া স্লোগান দেওয়া যাবে, যাইতে পারতে হবে। হাদি ইন্ডিয়ার লেজে পাড়া দিছিল, সবল খাইছে, পাটোয়ারি একই পথে যাইতেছে। তো পাটোয়ারি যেহেতু ওই লাইনে যাইতেছে, তো বাংলাদেশে যারা ইন্ডিয়ার লেসপেন্সার তারা কি পাটোয়ারি ছেড়ে দিবে? হ্যাঁ, দিবে না। তো বাংলাদেশে ইন্ডিয়ার লেসপেন্সার কে ছিল? আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো এখন নাই, তাহলে ভারপ্রাপ্ত লেসপেন্সার হইল কে? বলেন তো কে, বলেন। এইবার মন্ত্রী হওয়ার পর দেখলাম প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়ায়। আমি 3টা প্রতিমন্ত্রীকে দেখছি প্রধানমন্ত্রীর গাড়ির পিছনে দৌড়াতে। মানে মন্ত্রী হতে হলে যদি আত্মসম্মানবোধ বাদ দিয়ে এখানে নামতে হয়, খোদা যেন আমাকে বাংলাদেশে কোনোদিন মন্ত্রী না করে। আপনাদেরকে এরকম সংসদে গিয়ে জনগণ ল্যাংটা করে পিটাইতে পারে যদি গণ আকাঙ্ক্ষা না বোঝেন। যে নেপালে যেরকম ল্যাংটা করে পিটাইছে, যে শহীদ ওসমান হাদি ভাইয়ের সেই কথাটাকে কোট করতে চাই, যে আপনাদেরকে এরকম সংসদে গিয়ে জনগণ ল্যাংটা করে পিটাইতে পারে যদি গণ আকাঙ্ক্ষা না বোঝেন। খলিলুর রহমান কিন্তু পরবর্তীতে বিএনপিতে এসেছে। এইখানে একটা জোর আলোচনা যেটা উঠে এসেছে, এটা হচ্ছে আগেই তো জানতো খলিলুর রহমান যে বিএনপিতে আসবেন, বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হবেন, এটি কিন্তু বেশ সেটেল হয়ে গিয়েছিল। কবে? ওই যে লন্ডনে যেদিন গেলেন, লন্ডনে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু খলিলুর রহমান করেছিলেন। আপনাদের মনে পড়ে কিনা? তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ইউনূসের যে বৈঠক, এটার সমস্ত তত্ত্বাবধানে ছিলেন কিন্তু এই খলিলুর রহমান, তিনি এই বৈঠকটা করেছিলেন। এই যে তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, এ কিন্তু একদম ব্যর্থ, ফালতু, সবচেয়ে ব্যর্থ উপদেষ্টাদের মধ্যে একজন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাজই করতে পারেনি, কোনো সংস্কারই করতে পারেনি, আওয়ামী এস্টাবলিশমেন্টের বাইরে যেতে পারেনি। তার চাইতে বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশি কাজ করেছেন ডক্টর খলিলুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট নিয়ে এবং বিশেষ করে বর্তমান যে ভাইরাল ইস্যুগুলো চলছে, সেই ভাইরাল টপিকগুলো নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছি, যার শুরুর অংশগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওগুলো ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলছে। এজন্য দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, অবশ্যই ফায়দা হবে। দর্শক চলুন ভিডিওগুলো দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। দর্শক ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মূল বিস্তারিত আলোচনাগুলো দেখে আসি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব তৌহিদ হোসেনের একটি বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যেই হয়তো আপনাদের কাছে এই খবরটি পৌঁছেছে। খবরটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে শেষের দিকে, আর মাত্র 3 দিন যখন তাদের মেয়াদ বাকি, অর্থাৎ নির্বাচনের 3 দিন বাকি। নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি, আর 9 ফেব্রুয়ারি একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। অনেকটা আমেরিকার কাছে নথি স্বীকার করে এই চুক্তিটি করা হয়, কিন্তু এটি জনগণকে কিছুই জানানো হয় নাই। এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এখন পররাষ্ট্র উপদেষ্টা এই যে একটি বক্তব্য দিলেন, এটা কি হঠাৎ করেই দিলেন, না এর কোনো ধারাবাহিকতা আছে? অবশ্যই এর একটা ধারাবাহিকতা আছে। এটি কিন্তু হঠাৎ করে এমনি হয়ে ওঠে নাই, এবং এর পিছনে যে একটা গোপন রহস্য লুকিয়ে আছে, এটি যদি আপনারা জানতে পারেন, আপনারা শুনলে এটি খুব চমকে উঠবেন যে এরকম হতে হলে এরকম হয়। প্রধান উপদেষ্টার যিনি পিএসও ছিলেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সেনাবাহিনী থেকে এই পদটি দেয়া হয়, এবং তিনি 3 বাহিনীর সমন্বয় করেন। 3 বাহিনীর সমন্বয় করে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীকে সমস্ত তথ্য আদান প্রদান করেন যে কার কি অবস্থা। তো এইখানে ছিলেন জনাব হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে যখন সরিয়ে দেওয়া হলো, তাকে সরিয়ে দেওয়ার পরেই একটি আলোচনা সামনে আনা হলো যে এ হচ্ছে প্রো আমেরিকান এবং জামাতের দালাল, জামাতের হয়ে জামাত শিবিরের লোক, যার কারণে জামাত শিবির এখন আমেরিকার সাথে পুরা গাঁটছড়া বেঁধেছে, এই জন্য এই লোককে এখানে রাখা যাবে না। এই সময় তো কাজী জেসিন, আরও যারা বিএনপিপন্থী অ্যাক্টিভিস্ট আছে, এমনকি আমার ভিডিওতে এসেও অনেকে ওই দাবিটি করেছিল যে উনি তো জামাতের লোক, আমেরিকার সাথে তার লবিং, আমেরিকার কাছে দেশ দিয়ে দেবে, এত বড় সাহস জামাতের, ইত্যাদি ইত্যাদি। তার কয়েকদিন পরে জামাত ইসলাম কিন্তু একটা সাংবাদিক সম্মেলন ডেকে বলেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আমেরিকার সাথে যে চুক্তিটি করেছে, বাণিজ্যিক চুক্তি, এটি জামাতের সাথে আলোচনা করা হয় নাই, আমাদের কাউকে জানায় নাই। অথচ অন্তর্বর্তীকালীন সরকারের যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি কিন্তু ঘটা করে বলেছিলেন না, এটা তো প্রত্যেকের সাথেই আলোচনা করে করা হয়েছে, একটা হাইপ কিন্তু তুলে দিয়েছিলেন।
তার মানে কি জামাতের সাথে আলোচনা করা হয়েছে, তখন অন্য কাউকে বাদ দিয়ে জামাতকে ধরা হলো যে আপনারা তো জানতেন, আপনারা বললেন না কেন? জামাতের আমির তখন সাংবাদিক সম্মেলন করে বললেন যে না, আমাদেরকে জানানো হয়নি, আমরা জানি না। এইখানে কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র লুকিয়ে আছে। এই যে 9 তারিখে যে বৈঠকটা হলো, এই বৈঠকটা হয়েছিল কাদের ভিতরে? এই যে সিদ্ধান্তটা হলো 9 তারিখে, একেবারে ঠিক নির্বাচনের 3 দিন আগে। এইখানে কিন্তু আরো একটা কনস্পিরেন্সি লুকিয়েছিল। এখানে খবর বেরিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে 5 থেকে 7 জনের একটি কিচেন ক্যাবিনেট ছিল। এই কিচেন ক্যাবিনেট প্রতি সপ্তাহে একবার করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে বসতেন। বসে তারা কয়জন মিলেই দেশে কি করবে, কি হবে, কি সিদ্ধান্ত নেবে, কোনটা পাস হবে, কোনটা পাস হবে না, কোনটা বাতিল করতে হবে, এই সিদ্ধান্ত তারা নিতেন। এখানে অন্যরা কিন্তু এই যে আসিফ মাহমুদ, তারপরে নাহিদ ইসলাম, ছাত্র উপদেষ্টা, আরেকজন মাহফুজ, হয়তো সেখানে অনেকেই ধারণা করছে যে এই কিচেন ক্যাবিনেটে মাহফুজ ছিল। আর অন্যতম প্রধান যিনি প্রভাবশালী ছিলেন তিনি হচ্ছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আসিফ নজরুলও ছিলেন। এই কয়েকজন মিলেই মূলত সিদ্ধান্ত না নিত যে কি করবো আর কি করতে হবে। এবং ধারণা করা হচ্ছে 9 তারিখের এই কিচেন ক্যাবিনেটের মিটিংয়ে এই দিনই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে কাকে ক্ষমতায় আনবে। যাই হোক, জামাতের আমির যখন ওই সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন আমাদের কিছু জানানো হয়নি, ঠিক গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৎকালীন তৌহিদ হোসেন তিনিও বললেন যে এটা আমার জানা ছিল না। অর্থাৎ বাণিজ্য চুক্তি হচ্ছে একটি দেশের সাথে, সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় জানবেন না, পররাষ্ট্র উপদেষ্টা জানবেন না। চিন্তা করতে পেরেছেন? সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করছে তাহলে এটা সিদ্ধান্তটা কারা নিয়েছে, তখন কিন্তু তিনি এই হাটে হাঁড়ি ভেঙেছেন যে সেখানে কিচেন ক্যাবিনেট থাকছিল 5 থেকে 7 জন, এরাই সমস্ত সিদ্ধান্ত নিত এবং সবার এটা জানার অধিকার ছিল না। পররাষ্ট্র উপদেষ্টার এই কথার রেশ কাটতে না কাটতেই গতকাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও একটি সাংবাদিক সম্মেলন করে বলেন যে এনসিপি এবং আমাদেরকেও কিছু জানানো হতো না, আমরাও জানতাম না। আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা হচ্ছে এটি আমরাও জানতাম না। এখন এখানে যেটি ধারণা করা হচ্ছে এটি হচ্ছে, যেহেতু পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান কিন্তু পরবর্তীতে বিএনপিতে এসেছে, এইখানে একটা জোর আলোচনা যেটা উঠে এসেছে এটা হচ্ছে, আগেই তো জানতো খলিলুর রহমান যে বিএনপিতে আসবেন, বিএনপির পররাষ্ট্রমন্ত্রী হবেন, এটি কিন্তু বেশ সেটেল হয়ে গিয়েছিল। কবে? ওই যে লন্ডনে যেদিন গেলেন, লন্ডনে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু খলিলুর রহমান করেছিলেন। আপনাদের মনে পড়ে কিনা? তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ইউনূসের যে বৈঠক, এটার সমস্ত তত্ত্বাবধানে ছিলেন কিন্তু এই খলিলুর রহমান। তিনি এই বৈঠকটা করেছিলেন, ব্যবস্থা করেছিলেন। ওই দিনই ওখানে সিদ্ধান্ত হয়ে যায়, একটা তাদের ভিতরে অলিখিত চুক্তি একটা হয়ে যায়। আর খলিলুর রহমানও ওই দিনই তারেক রহমানের কাছ থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়ে যায় যে তুমি কাজ চালাও, তোমার জন্য দল আছে, তোমাকে দেখা হবে। সেটি হয়েছে। এখানে ভয়ঙ্কর রকমের 2টি তথ্য কিন্তু তাহলে আমরা পেয়ে গেলাম। প্রথমত, আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা হলো এটা মূলত বিএনপি সরকার করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হলেও এটা করেছে কিন্তু বিএনপি, কারণ এর নেপথ্য কারিগরকে ছিল খলিলুর রহমান। যেহেতু নির্বাচনের 3 দিন আগে 9 তারিখ, 12 তারিখে নির্বাচন হলো, আর 9 তারিখে এটি পাস হয়েছে, এই চুক্তিটা সই হয়েছে, তাহলে মূলত এখানে বিএনপির প্রভাব ছিল। এবং ওই যে কিচেন ক্যাবিনেটের কথা, ওই কিচেন ক্যাবিনেটে কিন্তু খলিলুর রহমানই সমস্ত প্রভাব বিস্তার করেছিল, যেহেতু তার বিরাট একটা সাপোর্ট ছিল দলের। বিএনপি তাকে পুরো দমে সাপোর্ট দিয়েছে। এই সাপোর্ট নিয়ে, এই ক্ষমতা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৎকালীন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনি দর কষাকষি করে অন্য সকলের উপরে প্রভাব বিস্তার করে মূলত বিএনপির পক্ষ থেকে এই বাণিজ্য চুক্তিটা সই করেছে। তাহলে আমরা এই বাণিজ্য চুক্তিটা বলতে পারি কার? এটা বিএনপির চুক্তি। কিন্তু সেখানে সমস্ত জাতিকে অন্ধকারে রেখে, অন্যান্য দলকে অন্ধকারে রেখে শুধুমাত্র কয়েক ব্যক্তি মিলে এই চুক্তিটা করলো। আর নাটকটা সাজালো যে এটা তো অন্তর্বর্তীকালীন সরকার করেছে, মানে পুরা দোষটা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে চাপানোর একটা মৌকা কিন্তু তারা এখান থেকে পেয়ে গেল। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে পুরা দোষটা চাপিয়ে দিলেন। আর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে থাকতেই খলিলুর রহমান তিনি একটা বিবৃতি দিয়েছিলেন যে না, আমরা এটা সমস্ত দলের সাথে আলোচনা করেই এটি করেছি। অথচ এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে, জামাত প্রথমে অস্বীকার করেছিল যে আমাদেরকে জানানো হয়নি, আমাদের সাথে এ ব্যাপারে কোনো আলোচনা করা হয়নি। এখন জামাতের ওই কথার সত্যতা প্রমাণ করলো পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বললেন যে না, এটা আমিও জানতাম না। তাহলে যেখানে তৌহিদ হোসেন জানতো না একটা দেশের সাথে বাণিজ্য চুক্তি হচ্ছে, আর একটা দেশের সম্পূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এটা ইস্যু, তাহলে সেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সময়ে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি যখন বলছেন যে না আমিও জানতাম না, তাহলে জামাত ইসলাম জানবে কি করে? জানার কোনো প্রশ্নই ওঠে না। সুতরাং জামাত আমিরের ওই কথার সত্যায়ন করলেন কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যে কথা বললেন এইটার সত্যায়ন করলেন কে? আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মিলে যাচ্ছে 2-2-4, একেবারে পানির মতো পরিষ্কার। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু পরিষ্কার করে বলেছেন যে মূলত এই চুক্তিটা করেছে বিএনপি। বিএনপি এটা এমন ভাবে একটা মেগা প্ল্যান নিয়ে করেছে
যেন ঠিক অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ আর তারা শুরু, ওইখানেই সিদ্ধান্ত হয়েছে যে কারা ক্ষমতায় আসছে ওই মিটিংয়ে, আর ওইটা অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ের উপরে ওই দোষটা চাপিয়ে তাদের ঘাড়ের উপরে বন্দুকটা রেখে বিএনপি ফলটা ভোগ করলো। সজীব ভুঁইয়ার গতকালকের সাংবাদিক সম্মেলনে সে এই দাবি করেছে। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই যে দাবি, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই দাবিকে একেবারে উড়িয়ে দিচ্ছে না, কারণ ইতিমধ্যেই সেই সিনড্রোম পাওয়া গেছে। খলিলুর রহমান পররাষ্ট্র উপদেষ্টা থেকে তিনি মুহূর্তের ভিতরে এক লাফে বিএনপির ক্যাবিনেটে ঢুকে গেলেন, টেকনোক্রেট কোটায় তিনি পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেলেন, এত বড় একটা পদ, এটা কিন্তু বিরাট ব্যাপার। অন্তর্বর্তীকালীন সরকারের আরো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল ছিলেন, বিরাট পদ কিন্তু, প্রধান আইন কর্মকর্তা, তিনিও এক লাফে ঢুকে গেলেন এই বিএনপি সরকারের ভিতরে এবং তিনি আইনমন্ত্রী হয়ে গেলেন। তাহলে কোন জায়গা থেকে কি হয়েছে বিষয়টা কিন্তু এখন একেবারে পানির মতো পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এই চুক্তি এবং জামাতের উপরে দোষারোপ, অন্য দলগুলোর উপরে দোষারোপ, এই সবগুলো মূলত এই খলিলুর রহমানের সূক্ষ্ম ব্রেন দিয়ে এটি হয়েছে এবং ওইটার প্ল্যানটা আগেই করা ছিল, জাস্ট মঞ্চস্থ হয়েছে 9 তারিখে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি মনে করেন এই ব্যাপারে জানাবেন মন্তব্যের ঘরে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চারদিকে অবিশ্বাস্য চেষ্টা দর্শক, এবং এক্ষেত্রে যথেষ্ট অগ্রগতিও হচ্ছে, ব্যাপক আলোচনা হচ্ছে। রাজনীতিতে এখন একটা টপিকে পরিণত হয়েছে যে আওয়ামী লীগ ফিরছে কিনা, এবং মিডিয়াগুলোতেও দেখবেন এটাই একটা আন্তর্জাতিক সমীকরণ কিংবা আন্তর্জাতিক রাজনীতির অংশ। প্রথম আলো, ডেইলি স্টার, সমস্ত মিডিয়া এখন এটা নিয়ে কলম লেখে, এটা নিয়ে আলাদা স্পেশাল রিপোর্ট করে যে আওয়ামী লীগ ফিরবে, কবে ফিরবে, তারা কি রিফাইন্ড আওয়ামী লীগ হয়ে ফিরবে না শেখ হাসিনার নেতৃত্বেই ফিরবে, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা নিয়ে ব্যাপক আলোচনা। এই আলোচনাগুলো স্বাভাবিক নয়, এটা এমন কোন শক্তি এই আলোচনাগুলো সামনে আনছে যে শক্তি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বড় কিছু করতে সক্ষম। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সফল হতে পারে, নাও হতে পারে, সেটা ভিন্ন আলোচনা। কারণ জনগণ ঠেকিয়ে দিলে কোনো শক্তির চেষ্টা সফল হয় না, এটা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। বাট চেষ্টা তো করতে পারে, চেষ্টা করছে। এই যে দেখছেন যে প্রথম আলোর রিপোর্ট যে রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই, অপেক্ষা করবে দল। এর মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে বা ওবায়দুল কাদেরকে বাদ দিয়ে নতুন কোনো আওয়ামী লীগ আসুক, এটা শেখ হাসিনা বা আওয়ামী লীগ চায় না। তারা মনে করে যে না, ওগুলো দরকার নাই, অচিরেই, এমনকি শেখ হাসিনা 6 মাসের আলটিমেটাম দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ফিরতে পারবে, তারা আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণ করতে পারবে, এই বিশ্বাস তারা করে। এটা নিয়ে প্রথম আলো রিপোর্ট করেছে। এই প্রথম আলোর এই রিপোর্ট, এটা স্বাভাবিক কোনো রিপোর্ট নয়। এবং সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে শেষ হয়ে যাবে না, আমাদের দেশের মানুষের স্মৃতিশক্তি খুব দীর্ঘ নয়, তাই আমার অনুমান তারা আগামী নির্বাচনে অংশ নেবে। তো এই যে সাক্ষাৎকার দিচ্ছেন তৌহিদ হোসেন, এটাও স্বাভাবিকভাবে তিনি মন চেয়েছেন আর দিয়েছেন তারা। প্রথম আলোর রিপোর্ট, আরো বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা, শেখ হাসিনার চ্যালেঞ্জ, গোলাম মোল্লা রনিদের নিরন্তর চেষ্টা পারসেপশন তৈরি করার বা জনমত তৈরি করার আওয়ামী লীগের পক্ষে, এবং এই তৌহিদ হোসেনদের সাক্ষাৎকার, এগুলো সব এক সূত্রে গাঁথা, এবং এগুলো সব কিছুর পেছনে কলকাঠি নাড়ছে মার্কিন ডিপ স্টেট। অবাক হচ্ছেন ঘটনা এইটে। এমনকি ইসলামী ব্যাংক দখল, ইসলামী ব্যাংকে আওয়ামী লীগের লোক বসে গেছে, আওয়ামী লীগের লোক সরাসরি চেয়ারম্যান হয়ে গেছে, এসালামের ভৃত্য, এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটা তো এসালাম আগেই দখল করে নিয়েছে, আরো অনেক ব্যাংক সামনে এরকম দখল করবে। এগুলো একই সূত্রে গাঁথা, এগুলো ভিন্ন নয়, এবং এগুলো সব কিছুর পিছনে মার্কিন ডিপ স্টেটের খেলা। আর এসালাম যার সুযোগ নিচ্ছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে মার্কিন ডিপ স্টেট হঠাৎ করে আওয়ামী লীগকে পুনর্বাসন বা আওয়ামী লীগ প্রশ্ন সামনে আনা, আওয়ামী লীগকে ফেরানো, এগুলো নিয়ে তাদের এত বাজকান। বরং জুলাই অভ্যুত্থানে তো তারা আওয়ামী লীগের বিরুদ্ধেই ছিল, তারা তো চেয়েছে যে আওয়ামী লীগের পতন হোক, এটা তো সত্য। আর আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু এনসিপির সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ভালো সম্পর্ক এখন। তো সেখানে এখন সেই এনসিপির শত্রু আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা তো করার কথা না। কেন
এই চেষ্টা মার্কিন ডিপ স্টেট করছে এবং সেই খেলার অংশ হিসাবে এই মার্কিন দালাল এবং এই যে তৌহিদ হোসেন সাবেক পররাষ্ট্র উপদেষ্টা, এ কিন্তু একদম ব্যর্থ, ফালতু, সবচেয়ে ব্যর্থ উপদেষ্টাদের মধ্যে একজন। তিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাজই করতে পারেনি, কোনো সংস্কারই করতে পারেনি, আওয়ামী এস্টাবলিশমেন্টের বাইরে যেতে পারেননি। তার চাইতে বরং পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশি কাজ করেছেন ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিলুর রহমানকে আমরা গালি দিই, ঠিক আছে, তিনি বিএনপি গুপ্ত ছিলেন, তারপরও তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কিছু করেছেন, এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। বিএনপি হলেও বিএনপিরও তো অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে ভূমিকা রাখে, এরকম খলিল গুপ্ত বিএনপি, তিনি আওয়ামী হাসিনার এস্টাবলিশমেন্ট ভেঙে চুরে চুরমার করে দিতে অনেক অবদান রেখেছেন। কিন্তু তৌহিদ হোসেন তো আওয়ামী লীগ স্পেন্সার ছিল, আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল। এখন আবার বলছে এই কথাটায় এই যে কথাটা বলছে, আমি মনে করি আওয়ামী লীগের রাজনীতি একেবারে শেষ হয়ে যাবে না, আমাদের দেশের মানুষের খুব স্মৃতিশক্তি দীর্ঘ নয়, আমার অনুমান আগামী নির্বাচনে তারা অংশ নেবে, এইসব কথাবার্তা বলে এই কথাটায় আওয়ামী লীগের লোকজনের মধ্যে কি পরিমাণ গতি এসেছে জানেন আপনি? আওয়ামী লীগের কত বড় উপকার করেছে। এবং গোলাম মোল্লা রনিরা ছোট ছোট দুই একটা কথা বলে যে না হাসিনা পালায়নি, পালানো কাকে বলে, এগুলোর মাধ্যমে আওয়ামী লীগের মনোবল, আওয়ামী লীগের এখন দরকার তো এটা যে মনোবল চাঙ্গা করা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনা, হতাশা কাটিয়ে ওঠানো। এই কাজটা সূক্ষ্মভাবে গোলাম মোল্লা রনি, তৌহিদ হোসেন, প্রথম আলো, ডেইলি স্টার, মার্কিন ডিপ স্টেট এরা করে যাচ্ছে। মার্কিন ডিপ স্টেটের এই কাজটা করার কথা না, তারা কেন করছে এই আলোচনাটা এবার আসে। ভারতের সাথে তারেক রহমানের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে উঠেছে। বিশেষ করে এখন তো বিএনপি সরকার পাকিস্তান, তুরস্কের সাথে হাত মেলাচ্ছে, চীনের সাথে। যেমন পাকিস্তান থেকে যুদ্ধ বিমান বা এরকম নানান কিছু অলরেডি কিনেছে, তুরস্কের সাথেও একটা আন্ডারস্ট্যান্ডিং যাওয়ার চেষ্টা করছে। এবং শুভেন্দু ক্ষমতা আসার পর সীমান্তে তীব্র উত্তেজনা, সীমান্তে বিজিবি বিএসএফ মারামারি ধাক্কাধাক্কি পর্যন্ত হয়, একটা কঠিন অবস্থা। এবং ভারত বঙ্গোপসাগরে, ভারত মহাসাগরে নৌমহড়া দেয়, সেখানে তাদের মিত্রদের নিয়ে, সেই মিত্রদের তালিকায় বাংলাদেশ নাই। আবার এই প্রথম বাংলাদেশের আকাশে তারা বাংলাদেশের কোল ঘেঁষে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় এটা, এবং সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণ, মানে ভারতের সাথে খুব খারাপ অবস্থা। তো এই জায়গায় ভারতকে কন্টেইন করতে এবং অর্থনৈতিক সমস্যা সমাধান করতে চীনের কোনো বিকল্প বিএনপি সরকারের কাছে নাই, চীনকে দরকার। আর চীন আর যুক্তরাষ্ট্র এই দুইটা একসাথে চলে না। যদি তারেক সরকার চীনপন্থী হয় তাহলে যুক্তরাষ্ট্রকে রাখা যাবে না, আর যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন বাণিজ্য চুক্তি যদি বহাল রাখে তাহলে চীনের স্ট্র্যাটেজিক কোনো ইন্টারেস্ট বিএনপি সরকার চীনকে দিতে পারবে না। এই দুইটা সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি। তেল এবং পানি যেরকম মিশে না, একসাথে থাকে না, মুহূর্তের মধ্যে আবার আলাদা হয়ে যায়, ঠিক তদ্রূপ চীন এবং যুক্তরাষ্ট্রকে একত্রে নিয়ে চলা যায় না। তো দর্শক, এখন সেই বাস্তবতা এখন অ্যাটলিস্ট নাই। এই জায়গায় যথেষ্ট সম্ভাবনা যে তারেক রহমান চীন সফর দিয়ে তার সফর শুরু করতে পারেন এবং তিনি চীনের কাছে ধারণা দিতে পারেন ভারতকে ঠেকাতে, অর্থনৈতিক সমস্যা সমাধানে। সে আলামত স্পষ্ট। আর যদি চীনের সাথে এইগুলো এরকম ঘনিষ্ঠ হন তাহলে সেই বাণিজ্য চুক্তি এটা বাতিল করতে হবে, বাতিল করবেন। যুক্তরাষ্ট্র এটা টের পেয়েছে, এই জন্য যুক্তরাষ্ট্র এখন ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। বিএনপিকে চাপে রাখতে এখন শেখ হাসিনাকে ফেরানো, আওয়ামী লীগকে ফেরাতে নানান উদ্যোগ নিচ্ছে। যুক্তরাষ্ট্র চেষ্টা করলেই যে পারবে সেটা না। যদি জামাত, বিএনপি, এনসিপি ঐক্যবদ্ধ থাকে তাহলে যুক্তরাষ্ট্র পারবে না, বাট দে আর ট্রাইং দেয়ার বেস্ট, দে হ্যাভ স্টার্টেড দেয়ার ট্রায়াল। কি জন্যে? ওই যে বিএনপি যাতে চীনপন্থী না হয়, এই জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের ভয় দেখাচ্ছে। আর যদি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে তাহলে খবর আছে, তাহলে জামাত, এনসিপি, বিএনপি সবার খবর আছে। তারেক রহমানকে লন্ডন যেতে হবে, জামাত এনসিপি কচুকাটা করবে। বাংলাদেশের রাজনীতিতে জনগণের চাইতে বিদেশি শক্তির ক্ষমতা বেশি, আবার জনগণের ক্ষমতা অনেক সময় বিজয়ী হয়, যেমন জুলাই অভ্যুত্থানে হয়েছে। তো এই জন্য এই যে খেলা যা চলছে, আমি তো একটা ধারণা দিলাম, জামাত, বিএনপি, এনসিপিকে জরুরিভাবে সতর্ক থাকতে হবে। জামাত, বিএনপি, এনসিপি যতই ঝগড়া করুক, আওয়ামী লীগ ঠেকাতে তাদেরকে জিরো টলারেন্স নিতে হবে, তাদের এক হতে হবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই চেষ্টা সফল হবে না। যুক্তরাষ্ট্রের চেষ্টা নানান জায়গায় ব্যর্থ হয়েছে, যেমন বাশার আল আসাদকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের চেষ্টা অনেক বছর যাবৎ ব্যর্থ হয়েছে। এরকম আরো অনেক জায়গায় ইরান ইস্যুতেও তো যুক্তরাষ্ট্র ধরা খেয়েছে। অতএব বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র ব্যর্থ হবে।
আর রাজনীতি এরকম নোংরা খেলা, যে আওয়ামী লীগ হঠাৎ যুক্তরাষ্ট্র অবদান আছে, সে আওয়ামী লীগকে এখন পুনর্বাসন করতে চাইবে যুক্তরাষ্ট্র। রাজনীতি এরকমই ডার্টি গেম। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও দেখেছেন, ভিডিওর বিষয়ে আপনার যে কোনো মতামত থেকে থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আবার বলছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সকলকেই আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।